জাতীয় লক্ষ্য আমাদের বাহিনীর করণীয় বিভিন্ন সেক্টরের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সাংগঠনিক ও যুদ্ধ পরিচালনার নীতি নির্দেশ জারি করার দায়িত্ব হবে আমার হেডকোয়ার্টার্সদের। আমাদের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সেক্টর কমান্ডারের নীতি নির্ধারণ ও স্থানীয়ভাবে তাদের দৈনন্দিন যুদ্ধ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকবে। সেক্টর কমান্ডারদের সাথে লিয়াজো অফিসার এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করায় চলার ইচ্ছা রয়েছে আমার। এছাড়া আমার কমান্ডারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য আমি এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাতায়াত করব প্রয়োজনে। কর্নেল ওসমানের যুদ্ধ প্রস্তুতির বিশদ বিবরণ আমরা তিনজনই মনোযোগ দিয়ে শুনলাম। তার বক্তব্যে সামরিক প্রস্তুতির বিশদ বিবরণ থাকলেও মুক্তিযুদ্ধের মূল বিষয় তথা রাজনৈতিক দিকটির সম্পর্কে তেমন কিছুই বললেন না তিনি। যে কোনো জাতির মুক্তি সংগ্রামকে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে সফল করে তোলার জন্য রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ভূমিকা মুখ্য। জনগণকে সাথে নিয়েই সংঘটিত করা হয় গেরিলা যুদ্ধ। জনগণকে গেরিলা যুদ্ধে আকৃষ্ট করতে হয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে, কারণ রাজনৈতিক নীতি আদর্শের মাধ্যমেই জনগণ দেখতে পায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বেঁচে থাকার প্রতিশ্রুতি। তাই অতি প্রয়োজনের খাতিরেই জনগণের মুক্তি ও তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে নীতি ও আদর্শ প্রণয়ন করে জাতীয় পরিসরে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের জন্য গঠন করতে হয় সর্বদলীয় জাতীয় সরকার। এই সরকার সাধারণত গঠিত হয় পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত জনযুদ্ধের প্রক্রিয়া। সমসাময়িক পৃথিবীতে সমাজ বিবর্তনের ইতিহাসে পরীক্ষিত এ প্রক্রিয়ার বিরুদ্ধে একদলীয় একটি অস্থায়ী প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি ও সংগ্রাম সফলভাবে এগিয়ে নেওয়াকে করে সম্ভব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আদর্শ ও নীতিমালায় সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। আওয়ামী লীগ মূলত বাংলাদেশের উঠতি বুর্জোয়া এবং পাতি বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক দল। সেক্ষেত্রে আপামর জনসাধারণকে সশস্ত্র সংগ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের একক সরকার নেতৃত্ব দেবে কোন যুক্তিতে? ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নিয়েছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে। ধর্মীয় আদর্শের আওতায় পাকিস্তানের নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে সে দাবিতে। সেখানে সশস্ত্র মুক্তি সংগ্রামের কোনো অঙ্গীকার ছিল না। কর্নেল ওসমানীর বক্তব্য থেকে একটি বিষয়ও পরিষ্কার হয়ে গিয়েছিল, স্বাধীনতা সংগ্রাম আওয়ামী লীগ নেতৃত্বের আহ্বানে শুরু হয়নি। স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন অখ্যাত এক তরুণ মেজর জিয়াউর রহমান, আর তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। তাদের অংশগ্রহণে বাঙালি বীর সৈনিক ও নওজোয়ানরা সংগঠিত করেছিলেন প্রতিরোধ মুক্তি সংগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বেঙ্গল রেজিমেন্ট, আনসার মুজাহিদ, ইপিআর এবং পুলিশ বাহিনীর দেশপ্রেমিক যোদ্ধারাই অগ্রণী হয়ে স্বীয় উদ্যোগ গঠন করে তুলেছিলেন মুক্তি ফৌজ। স্বাধীনতা সংগ্রামে ডাক দেয়া তো দূরের কথা, আওয়ামী লীগ নেতৃত্ব ও শেখ মুজিব কখনোই চিন্তা করেননি সশস্ত্র সংগ্রামের কথা। তাই ছিল না তাদের কোনো পূর্ব প্রস্তুতি। তাদের পার্টি ম্যানিফেস্টো, নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী সময় ইয়াহিয়া শাহীর সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা ও অন্যান্য কার্যক্রম থেকে এ সত্যই প্রমাণিত হয়। এ সত্যকে অস্বীকার করে আজ কোনো অধিকারে প্রবাসে দলীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল কৃতিত্বের একছত্র দাবিদার হয়ে উঠলেন তারা। মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্ব। অনেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে, অন্য কোনো দল বা গোষ্ঠী করুক তা হবে না। দৈনিক ইনকিলাবের সাথে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকার। এই ধরনের সুবিধাবাদী নেতৃত্বের অধীনেই দেশ স্বাধীন করে গণমুক্তির স্বপ্ন দেখেছেন কর্নেল ওসমানী, পরিকল্পনা করেছেন গেরিলা যুদ্ধ করার। অবশ্য তার কথার ফাঁকে তিনি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘস্থায়ী সংগ্রামের পক্ষপাতী তিনি ও তার সরকার নন। তার মানেই বা কী? তবে কি পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে অন্য কোনো ষড়যন্ত্র চলছে প্রবাসী আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় সরকারের বোঝাপড়ার মাধ্যমে?
তড়িঘড়ি করে অস্থায়ী দলীয় সরকার কায়েম করার মতো তাড়াহুড়া করে স্বাভাবিক পরিণতির পরিবর্তে অস্বাভাবিকভাবে বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতা প্রদানের ফন্দি আঁটা হচ্ছে কি সবার অলক্ষ্যে? ভারতীয় নীল নকশা যা আমরা দিল্লিতে অনুভব করে এসেছি তার সাথে কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেলাম। তবে কি কর্নেল ওসমানীও ভারতীয় নীল নকশা বাস্তবায়নেরই একজন? এ কথা বিশ্বাস করতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। কর্নেল ওসমানীকে আমরা চিনি একজন নির্ভীক স্পষ্টবাদী স্বাধীনচেতা একজন বাঙালি সৈনিক হিসেবে। অবসর গ্রহণের পর হালে রাজনীতিতে যোগদান করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি। কিন্তু তাই বলে কোন লোকের চরিত্র তো রাতারাতি সম্পূর্ণভাবে বদলে যায় না। তার বেলাই বা সেটা কি করে সম্ভব? একবার ভাবলাম আমাদের দিল্লির অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ খুলে বলে আমাদের মনোভাব পরিষ্কারভাবে ব্যক্ত করি। আবার ভাবলাম আগে তার কাছে থেকে বুঝে নিতে হবে তিনি এসবের সাথে কতটুকু জড়িত। সেটা না বুঝে সবকিছু খুলে বললে হিতে বিপরীত হতে পারে। আমরা তিনজনই মহাবিপদের সম্মুখীন হতে পারি। প্রাসঙ্গিক চিন্তা ভাবনা নিয়ে উভয় সংকটে পড়লাম। আলোচনাকালে কর্নেল ওসমানী হঠাৎ করেই বলে উঠলেন, আই হ্যাভ ডিসাইডেড টু সেন্ড ইউ অ্যান্ড মতি অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার্স অ্যান্ড নূর শেল বি অ্যাট দ্য HQ অ্যাজ মাই ADC অ্যান্ড পার্সোনাল স্টাফ অফিসার। তার কথা শুনে চমকে উঠলাম। কি অবাক কাণ্ড! তাহলে কর্নেল ওসমানী আমাদেরকে নিয়ে ভারতীয় সরকার এবং প্রবাসী সরকার কি ভাবছে সে সম্পর্কে কি কিছুই জানেন না? মনে খটকা লাগলো। মনে করলাম আমাদের ব্যাপারে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং তাজউদ্দিন ও ভারতীয় সরকারের প্রতিনিধিরা। জনাব তাজউদ্দিন তখন পর্যন্ত কর্নেল ওসমানীকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানাননি। আশ্চর্য! মুক্তি ফৌজের কমান্ডার ইন-চিফ এর কাছে BLF নামের স্পেশাল পলিটিক্যাল ফোর্স গঠনের ব্যাপারে সবকিছু গোপন রেখেছেন অস্থায়ী সরকার প্রধান জনাব তাজউদ্দিন আহমদ। তার মানে এ ব্যাপারে কর্নেল ওসমানীকেও বিশ্বাস করেনি ভারত এবং আওয়ামী লীগ সরকার। মনে আশার সঞ্চার হলো। কর্নেল ওসমানী নীল নকশার প্রণেতাদের একজন নয়। নিশ্চিন্ত হলাম। তাকে বিশ্বাস করে সবকিছুই বলা যায়। বেচারা কর্নেল ওসমানী, তাকে সাইড ট্র্যাক করে ইতিমধ্যেই অন্য খেলা শুরু হয়ে গেছে, অথচ তিনি তার কিছুই জানেন না। কিছুক্ষণ ভেবে নিয়ে আমি বললাম, স্যার, আপনি আমাদের গেরিলা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে চাচ্ছেন, এতে আমরা কৃতজ্ঞ। কিন্তু স্যার, জনাব প্রধানমন্ত্রী ও ভারতীয় কর্তৃপক্ষ আমাদের নিয়ে অন্য কিছু চিন্তা করছেন। আপনি কি BLF গঠন করার ব্যাপারে কিছুই জানেন না? হোয়াট ইজ BLF? ক্যান ইউ ফ্রাঙ্কলি টেল মি হোয়াট ইজ গোয়িং অন? জিজ্ঞেস করলেন তিনি। নিশ্চয়ই বলবো স্যার, আপনাকে বিশ্বাস করে সবকিছুই খুলে বলবো। মুক্তিযুদ্ধের কর্ণধার হিসেবে আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। জাতির সাথে আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না, সেটা আমাদের বদ্ধমূল ধারণা। জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে দেবার মতো দৃঢ়তাও আপনার রয়েছে, সে ব্যাপারেও আমরা তিনজনই একমত। আমাদের অনুরোধ, সবকিছু শুনে আপনি উত্তেজিত না হয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে চিন্তা করবেন ভবিষ্যতে করণীয় সম্পর্কে। যে কোনো অসতর্ক পদক্ষেপের চরম মূল্য দিতে হতে পারে আমাদের সবার। I promise you, it will be just between me and you three. Now let me hear everything that you want to tell in details. তার অভয় অঙ্গীকারে আন্তরিকতার আবেদন স্পষ্ট হয়ে উঠেছিল। আমি বলতে লাগলাম, স্যার, দিল্লিতে আমাদের সময় কেটেছে জেনারেল ওবান সিং ও তার সহকর্মীদের সাথে। গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিষয়াদির প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক মোটিভেশন দেয়া হয়েছে আমাদের। ভারতীয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বর্তমান অবস্থায় গঠিত মুক্তিবাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং সদস্যদের পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না। প্রবাসী আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সার্বিক আনুগত্য সম্পর্কেও তারা সন্দিহান। প্রবাসী আওয়ামী লীগ সরকার ও তাদের দল জাতীয় মুক্তি সংগ্রামে কার্যকরী ইফেক্টিভ নেতৃত্ব সফলতার সাথে কতটুকু দিতে পারবে সে সম্পর্কেও ভারত সরকার সুনিশ্চিত নয়। রাজনৈতিক দল হিসেবে চারিত্রিক দুর্বলতা আওয়ামী লীগের রয়েছে প্রচুর। আদর্শগত ভাবে রক্তক্ষয়ী একটি জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার মতো মন মানসিকতা
ও প্রস্তুতি কিংবা চরম ত্যাগ স্বীকার করার মতো চারিত্রিক গুণাবলীও নেই দলের বেশিরভাগ সদস্যদের মধ্যে। এক্ষেত্রে এ সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়ে পড়লে নেতৃত্ব চলে যেতে পারে আওয়ামী লীগের হাত থেকে। আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে মূলত দুটি শক্তি: চরমপন্থী রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ বিপ্লবীরা অথবা প্রাক্তন সেনাবাহিনী, আনসার, ইপিআর, মুজাহিদ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে মুক্তিবাহিনীর মধ্যে এদের অবস্থান অতি সুদৃঢ়। দীর্ঘকালীন যুদ্ধে ক্রমান্বয়ে তাদের শক্তি বেড়ে যাবে। পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। সেই অবস্থায় ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতা সংগ্রামগুলোও কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা বিশেষভাবে চিন্তিত। যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে অন্য কাউকে বিশ্বাস করছে না, সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণেই পরিচালিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর উভয় অবস্থায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য বিশেষভাবে গঠন করা হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক সশস্ত্র বাহিনী। বাহিনীর নাম হবে বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। এ বাহিনীর সংখ্যা হবে প্রায় 1 লক্ষ। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র নেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্টে সহযোগিতা করবেন এই বিএলএফ গঠনের ব্যাপারে। রিক্রুটেড সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থার ভার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা। ট্রেনিং শেষে ওদের ভরণ-পোষণ এবং ডিপ্লয়মেন্ট করা প্রভৃতি বিষয়ে সবকিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ। এ বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং আমরা 3 জন ছাড়া কেউ কিছু জানতে পারবে না। আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজো অফিসার হিসেবে। এ বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতা উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং তদীয় সরকারের স্বার্থ রক্ষা করা। পরে প্রয়োজনে এ বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী। কোনো সন্দেহ অথবা ভুল বোঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসেবে প্রচার চালানো হবে এ বাহিনী সৃষ্টি করা হয়েছে বিশেষ এক প্রয়োজনে। শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুঠির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেওয়া হবে। রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতিমধ্যেই 4 জন যুব ও ছাত্রনেতাকে সিলেক্ট করে নিয়েছে। তারা হলেন জনাব শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং জনাব তোফায়েল আহমদ। পরবর্তীতে তারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে 4 খলিফা বলে পরিচিতি লাভ করেন। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওবান সিং এর সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনের অদূরে চাকুরাইলে এদের ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে। ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রিঅর্গানাইজ করার দায়িত্বে ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে, মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনীর সদস্য। আমাদের কথা শুনে কর্নেল ওসমানী স্তম্ভিত হয়ে গেলেন। হতবাক হয়ে বললেন, হাউ স্ট্রেঞ্জ! এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। আই মাস্ট ফাইন্ড আউট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার হাউ মাচ ডাজ হি নো। অবশ্যই তো আপনাকে জানতে হবে, তবে সেটা করতে হবে বিশেষ সতর্কতার সাথে। অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে। জনাব তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরই না হয় আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হলো। কর্নেল ওসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। আমরা তার ঘরের অপর প্রান্তে মেঝেতে বিছানা পেতে 3 জনই শুয়ে পড়লাম। পরদিন সকালেই কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে বললেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছুই জানেন না। এ কি করে সম্ভব? দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবকিছুই জানেন। নো বয়েস, হি ইজ অ্যাজ মাচ অ্যাজ ইন ডার্ক অ্যাজ আই এম, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি ইজ লাইং। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। অফকোর্স নট এক্সপোজিং এনিওয়্যার। তোমরাও যদি আরও কোনো তথ্য সংগ্রহ করতে পারো তবে আমাকে জানাবে।
Prime Minister wants to know everything about this প্ল্যান। তোমাদের ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমরা কি করবে, বললেন তিনি। এখানে পাঠকদের জ্ঞাতার্থে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পর্কে জেনারেল অরোরার মন্তব্য তুলে ধরা হলো। মুজিব বাহিনী এমন এক বাহিনী যা মুক্তিবাহিনী থেকে ছিল একেবারেই আলাদা। আমি এই বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না। একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তারা, অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে মুক্তিবাহিনীর সাথে যখন তাদের গোলমাল হয় তখন প্রবাসী সরকার, তাজউদ্দিনের সরকার, এ বাহিনী সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি তাদের চিফ অফ স্টাফ জেনারেল মানিক শোকে এ ব্যাপারে জানাতে বলি। তিনিই আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে তখন দুর্গাপ্রসাদ ধর, ইন্দিরা গান্ধীর তৎকালীন মুখ্য সচিব, আমাকে জানালেন মুজিব বাহিনী ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোনো বিশেষ সিদ্ধান্ত নেই। ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন রাখা হয়েছে মাত্র। বাংলাদেশ যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে প্রদত্ত সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সত্যিই ভারত সরকার এবং এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারেই রেখেছিল নিজেদের স্বার্থে। ঐতিহাসিক সিদ্ধান্ত, জাতির সাথে বেইমানি করে এর হাতে বড়ে হতে মন আমাদের বিদ্রোহী হয়ে ওঠে। আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল ওসমানীকে জানিয়ে দিলাম। ভারতীয় নীল নকশার সঙ্গে আমাদের সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা। রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষা করার জন্য গঠিত ঠেঙাড়ে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের তিনজনের একজনেরও। আমরা এতদূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য। স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা হিসেবেই যুদ্ধ করব আমরা। কর্নেল ওসমানীর সাজেশন অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তিফৌজ গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা। কর্নেল ওসমানী আমাদের জবাবে খুশি হলেন, কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কি বলা যায়। তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে। অনেক চিন্তা ভাবনা করে কর্নেল ওসমানী ঠিক করলেন যদি প্রশ্ন ওঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে। প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের তিনজনের একজনেরও সে ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই। Therefore, we are not fit for such as important assignment. Some more politically conscious persons have to be found out to lead such a highly politicized force. সময় মতে তাদের এ যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন। ফলে চার খলিফাকে দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুজিব বাহিনী গড়ার। আমরা মুক্তি পেয়েছিলাম রাহুগ্রাস থেকে। আমাকে গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসেবে ৮ নং এবং ৯ নং সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল ওসমানী। মতিকেও একই দায়িত্ব দেওয়া হলো ১০ নং এবং ১১ নং সেক্টরে। নূরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করেই তাকে কর্নেল ওসমানী পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোলাহলকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে। কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ। ৫৮ নং বালিগঞ্জ, কলকাতা। মুজিবনগর সরকারের পীঠস্থান। লোকাকীর্ণ ছোট্ট একটি জায়গা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহায়াতই ছোট, সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে। নিরাপত্তা রক্ষা করা দুষ্কর কথাটা অতি সত্য। সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা ছেড়ে অন্য কামরায়। কেউ বা এমপি, কেউ বা জাদ্রেল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা।
এছাড়াও রয়েছে অসংখ্য নেতা পাতি নেতার ভিড়। গায়ে মানে না সকলেই আপনে মোড়ল, যার যার হাতে প্রত্যেকেই 3.5 হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে, আমরা কি হনু রে। সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়, হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাওভাবে ভাত গোস্ত আর ডাল রান্না হচ্ছে কিচেনে। যে আসছেন সেই খাচ্ছেন নির্দ্বিধায়, কেউ কাউকে কিছু বলছেন না। ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর, বসার বেঞ্চে, এমনকি টেবিলের উপরও শটান হয়ে শুয়ে পড়ে দিবানিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এই সমস্ত ভিভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটি নতুন ব্রিফকেস এবং ছোট অ্যাটাচি, কোনো কোনো নেতার কাঁধে ঝোলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এই সমস্ত জিনিসগুলোও থাকছে তাদের সাথে সাথে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময়ও সেগুলোর সাথে নেওয়া হচ্ছে, পাছে হারিয়ে যায়। ব্যাপার কি, এই সমস্ত ব্রিফকেস অ্যাটাচি এবং ঝোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতি উদ্ঘাটন করলো কিছুদিন পর। ও জানালো, স্যার, সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তিফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেস অ্যাটাচিতে এবং ঝুলায়। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে। বলো কি, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, বলল মতি। একদিন কোনো এক অজানা মহারক্ষী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে যাবার পর সুখনিদ্রা দিচ্ছিলেন। ঘুমের ঘোরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল। আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল। ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না। খুলতেই মতি ও আমার চোখ চড়ক গাছ। এ কি! থরে থরে সাজানো পাকিস্তানি 500 টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝাই। ব্রিফকেসটা নিয়ে আমরা চুপিসারে কেটে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হাই হাই করতে লাগলেন। আর দালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম। তিনি এলেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত হইচই করছেন কেন? আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে। তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন। কি ছিল তাতে? আমার কিছু কাপড় ও প্রয়োজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল। টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক। ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সবকিছু খুলে বলেছে। সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন। তিনি ভদ্রলোককে অনেকভাবে জেরা করলেন। ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সে কথাই কর্নেল ওসমানীকে জানান। সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে। ইতোমধ্যে ব্রিফকেস থেকে প্রায় 12 লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। কাপড় চোপড় ও কিছু কাগজপত্র ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন টাকা ছাড়া অন্য সবকিছুই ঠিক আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সে ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো 9 মাস সংগ্রামকালে। উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রী তহবিলে জমা করে দেওয়া হয়। এই ঘটনার অবতারণায় এখানে এজন্য করলাম, তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে, আর সে সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জস্থ লোকজন। যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন, তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা। 8 নং এবং 9 নং সেক্টরে যোগদান। স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়েছিলেন 8 নং এবং 9 নং সেক্টরদের কমান্ড অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে। থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন 8 নং সেক্টর হেডকোয়ার্টার্স বনগাঁয়, সাথে নূর।
শহর থেকে প্রায় ৯০-৯৫ মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগাঁ। ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন ৮ নং সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং ৯ নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে। তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি। সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট হালিম, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাহুদ্দিন, পুলিশের এসডিপিও মাহবুব, সিএসপি কামাল সিদ্দিকী এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে। ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন। দুপুরে খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন। যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে ডাকবেন কলকাতায়। সে কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যতের রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে। থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। মতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায়। শুরু হলো নতুন কর্মজীবন। খুলনা যশোরে ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর, কিছু সংখ্যক নিয়মিত বাহিনী, সৈন্য, পুলিশ, আনসার মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। নড়াইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকী, মেহেরপুরের এসডিও তৌফিক এলাহি চৌধুরী এবং মাগুরার এসডিও ওয়ালিউর রহমানও প্রতিরোধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মেজর ওসমান এবং অধীনস্থ সমস্ত নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সদস্যদের 7টি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন। ১. প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ড বিওপি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে। দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইছাখালী বিওপি এলাকায়। কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী। ৩. তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিওপি এলাকায়, নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। ৪. চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায়, ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে। ৫. পঞ্চম কোম্পানি বেনাপোল কাস্টমস চেক পোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে। এ কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয়। ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপোল থানার এলাকায়, ক্যাপ্টেন শফিউল্লাহর অধীনে। সপ্তম কোম্পানি ভোমরা এলাকায় গোজডাঙ্গায়, ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে। মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার্স গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা ৮ নং থিয়েটার রোডে। তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে। মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন এমপি, ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক ৮ নং সেক্টরে যোগদান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করা হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর ব্যূহ ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে ৮ নং সেক্টরে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অকুতোভয় সেনারা। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র ১৮৮ জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ। পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধ শাহাদাত বরণ করেছিলেন। বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্ব ফার্স্ট ইস্ট বেঙ্গলের বীর জওয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি।